আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে হাজির হয়েছি আলবার্ট আইনস্টাইনকে নিয়ে। একজন বিখ্যাত বিজ্ঞানী জার্মানির একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন। তার অনেক আবিষ্কার বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। আজকে আলবার্ট আইনস্টাইন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, অথবা আলবার্ট আইনস্টাইনের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করছি। জার্মানির একটি ছোট্ট শহর উলমে এক সম্পন্ন ইহুদি পরিবারে আইনস্টাইনের জন্ম 1879 সালের 14 মার্চ। পিতা ছিলেন ইঞ্জিনিয়ার। মাঝে মাঝেই ছেলেকে নানা খেলনা এনে দিতেন। শিশু আইনস্টাইনের বিচিত্র চরিত্রকে সেই দিন উপলব্ধি করা সম্ভব হয়নি তার অভিভাবক, তার শিক্ষকদের। স্কুলের শিক্ষকদের কাছ থেকে মাঝে মাঝেই অভিযোগ আসতো, পড়াশোনায় পিছিয়ে পড়া ছেলে, অমনোযোগী, আনমনা, ক্লাসের কেউ তার সঙ্গী ছিল না। সকলের শেষে পেছনের বেঞ্চে গিয়ে বসতেন। শুধু তার একমাত্র সঙ্গী তার মা। তার মায়ের কাছে দুনিয়ার শ্রেষ্ঠ শিল্পীদের নানান সুর তিনি শুনেন এবং শিখেন, আর বেহালায় সেই সুর তুলে নেন। এই বেহালা ছিল আইনস্টাইনের আজীবনকালের সাথী। বাবাকে বড় একটা কাছে পেতেন না। আইনস্টাইনের বাবা তার ব্যবসা বাণিজ্য কারখানা নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন। আনন্দেই কাটছিল তার জীবন। সেই আনন্দে ভরা দিনগুলোর মাঝে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলো। সেই শৈশবেই আইনস্টাইন প্রথম অনুভব করলেন জীবনের তিক্ত স্বাদ। তারা ছিলেন ইহুদি, কিন্তু স্কুলে ক্যাথলিক ধর্মের নিয়মকানুন মেনে চলতে হতো। স্কুলের সমস্ত পরিবেশটাই বিস্বাদ হয়ে যায় তার কাছে। দর্শনের বই তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত। 15 বছর বয়সের মধ্যে তিনি কান্ট, স্পিনোজা, ইউক্লিড, নিউটনের রচনা পড়ে শেষ করে ফেললেন। বিজ্ঞান দর্শনের সাথে পড়তেন গেটে, শিলায়, শেক্সপিয়র। অবসর সময়ে বেহালার চড়ে বিটুফেন, মোৎসার্টের সুর তুলতেন। এরাই ছিল তার সঙ্গী, বন্ধু, তার জগৎ। এই সময় বাবার ব্যবসায়ে মন্দা দেখা দিল। তিনি স্থির করলেন মিউনিক ছেড়ে মিলানে চলে যাবেন। তাতে যদি ভাগ্যের পরিবর্তন হয়। সকলে মিউনিক ত্যাগ করল, শুধু সেখানে একা রয়ে গেলেন আইনস্টাইন। সুইজারল্যান্ডের একটি পলিটেকনিক স্কুলে ভর্তি হলেন। প্রথমবার তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। দ্বিতীয়বারের চেষ্টায় পরীক্ষায় পাশ করলেন। বাড়ির আর্থিক অবস্থা ক্রমশই খারাপ হয়ে আসছে। আইনস্টাইন অনুভব করলেন সংসারের দায় দায়িত্ব তাকে গ্রহণ করতেই হবে। শিক্ষকতার বৃত্তি গ্রহণ করবার জন্য তিনি পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে পড়াশোনা আরম্ভ করলেন। জুকির বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে শিক্ষকতার জন্য বিভিন্ন স্কুলে দরখাস্ত করতে আরম্ভ করলেন। অনেকের চেয়ে শিক্ষাগত যোগ্যতা তার বেশি ছিল, কিন্তু কোথাও চাকরি পেলেন না। কারণ তার অপরাধ, তিনি ইহুদি। নিরুপায় আইনস্টাইন খরচ চালাবার প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ছাত্র পড়াতে আরম্ভ করলেন, অর্থাৎ টিউশনি শুরু করলেন। এই সময় আইনস্টাইন তার স্কুলের সহপাঠিনী মেলিবা মার্কে বিয়ে করলেন। তখন তার বয়স মাত্র 22 বছর। মেলিবা শুধুমাত্র আইনস্টাইনের স্ত্রী ছিলেন না, প্রকৃত অর্থেই তার জীবন সঙ্গী ছিলেন। আইনস্টাইন বুঝতে পারলেন শিক্ষকতার কাজ পাওয়া তার পক্ষে সম্ভব নয়। একটি অফিসে ক্লার্কের চাকরি নিলেন। কাজের ফাঁকে ফাঁকে নিজের খাতার পাতায় সমাধান করতেন, অঙ্কের জটিল তত্ত্ব স্বপ্ন দেখতেন। প্রকৃতির দৌর্যের রহস্য ভেদ করবার তার এই গোপন সাধনার কথা শুধুমাত্র মেলিবাকে বলেছিলেন। আমি এই বিশ্ব প্রকৃতির স্থান ও সময় নিয়ে গবেষণা করছি। আইনস্টাইনের এই গবেষণায় ছিল না কোনো ল্যাবরেটরি, ছিল না কোনো যন্ত্রপাতি। তার একমাত্র অবলম্বন ছিল খাতা কলম আর তার অসাধারণ চিন্তা শক্তি। অবশেষে শেষ হলো তার গবেষণা। তখন তার বয়স মাত্র 26 বছর। একদিন 30 পাতার একটি প্রবন্ধ নিয়ে হাজির হলেন বার্লিনের বিখ্যাত বৈজ্ঞানিক পত্রিকা অ্যানাল্যান্ডার ফিজিক্স এর অফিসে। এই পত্রিকায় 1901 থেকে 1904 সাল পর্যন্ত
আইনস্টাইন 5টি রচনা প্রকাশ করলেন। এই সব রচনায় প্রচলিত বিষয়কে নতুনভাবে ব্যাখ্যা করা হয়েছে। এতে আইনস্টাইনের নাম বিজ্ঞানী মহলে ছড়িয়ে পড়ল, কিন্তু আর্থিক সমস্যার কোনো সুরাহা হলো না। নিতান্ত বাধ্য হয়ে বাড়িতে ছাত্র পড়াবার কাজ তিনি নিলেন। একদিকে অফিসের কাজ, মেলিবার স্নেহভরা ভালোবাসা, অন্যদিকে বৈজ্ঞানিক গবেষণা। অবশেষে 1905 সালের প্রকাশিত হলো তার 4টি রচনা। প্রথমটি আলোর গঠন ও শক্তি সম্পর্কে, দ্বিতীয়টি অ্যাটমের আকৃতি প্রকৃতি সম্পর্কে, তৃতীয়টি ব্রাউনিয়াম মুভমেন্টের ক্রমবিকাশের তত্ত্ব, চতুর্থটি তার বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব বিজ্ঞানের জগতে এক নতুন দিগন্ত উদ্ভাসিত করল। এই আপেক্ষিকতা বলতে বোঝায় কোনো বস্তুর সঙ্গে অন্য বস্তুর তুলনা। আইনস্টাইন বললেন, আমরা যখন কোনো সময় বা স্থান পরিমাপ করি তখন আমাদের অন্য কিছুর সঙ্গে তুলনা করতে হবে। তিনি বলেছেন, আলোক, বিশ্বজগৎ, কাল এবং মাত্রা আপেক্ষিক। আমাদের মহাবিশ্বে একটি মাত্র গতি আছে যা আপেক্ষিক নয়, অন্য কোনো গতির সঙ্গেও কোনো তুলনা হয় না। এই গতি হচ্ছে আলোকের গতি। এই গতি কখনোই পরিবর্তন হয় না। এই সময় জুরিক বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানানো হলো আইনস্টাইনকে অধ্যাপক হিসাবে যোগ দেওয়ার জন্য। 1907 সালে তিনি জুরিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ অধ্যাপক হিসাবে নিযুক্ত হলেন। এরই সাথে প্যাটেন্ট অফিসের চাকরিও করেন। বিজ্ঞান জগতে ক্রমশই আইনস্টাইনের নাম ছড়িয়ে পড়ছিল। বিজ্ঞানী কেলভিনের জন্মবার্ষিকী উপলক্ষে জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আইনস্টাইনকে আমন্ত্রণ জানানো হলো। এখানে তাকে অনারি ডক্টরেট উপাধি দেওয়া হলো। এরপর তার ডাক এলো জার্মানির সলসবার্গ কনফারেন্স থেকে। এখানে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের সামনে তার প্রবন্ধ পড়লেন আইনস্টাইন। তিনি বললেন, তাত্ত্বিক পদার্থবিদ্যার অগ্রগতির পরবর্তী পর্যায়ে আমরা এমন কোনো এক তত্ত্ব পাব যা আলোর কণাতত্ত্ব এবং তরঙ্গ তত্ত্বকে সময়ের বাঁধনে বাঁধতে পারবে। আইনস্টাইনের এই উক্তির জবাবে বিজ্ঞানী প্লাঙ্কও বলেন, আইনস্টাইন যা চিন্তা করছেন সেই পর্যায়ে চিন্তা করবার সময় এখনও আসেনি। এর উত্তরে আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিক তত্ত্বের E=mc² উৎপত্তিটি আলোচনা করে বুঝালেন। তিনি যা প্রমাণ করতে চাইছেন তা কতখানি সত্য। 1908 সালে জুরিক বিশ্ববিদ্যালয়ে নতুন তাত্ত্বিক পদার্থবিদ্যার পদ সৃষ্টি করা হলো। রাজনৈতিক মহলের চাপে এই পদে মনোনীত করা হলো আইনস্টাইনের সহপাঠী ফ্রেডরিক অ্যাডেলারকে। ফ্রেডরিক নতুন পদে যোগ দিয়েই জানতে পারলেন এই পদের জন্য আইনস্টাইনের পরিবর্তে নিযুক্ত করা হয়েছে তাকে। তিনি কর্তৃপক্ষকে জানালেন, এই পদের জন্য আইনস্টাইনের চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ নেই। তার তুলনায় আমার জ্ঞান নেহাতই নগণ্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপলব্ধি করতে পারলেন ফ্রেডরিকের কথার গুরুত্ব। অবশেষে 1909 সালের আইনস্টাইন তার প্যাটেন্ট অফিসের চাকরিটি ইস্তফা দিয়ে পুরোপুরি শিক্ষকতার পেশায় নিযুক্ত হলেন। তিনি হয়ে উঠলেন একজন স্থায়ী অধ্যাপক। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব তখনও প্রমাণিত হয়নি। এগিয়ে এলেন ইংরেজ বিজ্ঞানীরা। সূর্যগ্রহণের একাধিক ছবি তোলা হলো। সেই ছবি পরীক্ষা করে দেখা গেল আলোক বাঁকে, অর্থাৎ আলো বাঁকে চলে। বিজ্ঞানীরা উত্তেজনায় ফেটে পড়লেন। মানুষ তার জ্ঞানের সীমাকে অতিক্রম করতে চলেছে। অবশেষে 6ই নভেম্বর ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিতে ঘোষণা করা হলো সেই যুগান্তকারী আবিষ্কার, আলো বেঁকে যায়। এই বাঁকের নিয়ম নিউটনের তত্ত্বে নেই। আলোর বাঁকের মাপ আছে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের সূত্রে। পরিহাসপ্রিয় আইনস্টাইন তার এই যুগান্তকারী আবিষ্কার নিয়ে কৌতুক করে বললেন, আমার আপেক্ষিক তত্ত্ব সত্যি বলে প্রমাণিত হয়েছে। এইবার জার্মানি বলবে আমি জার্মানি, আর ফরাসি বলবে আমি বিশ্ব নাগরিক। কিন্তু যদি আমার তত্ত্ব মিথ্যা হতো তাহলে ফরাসিরা বলতো আমি জার্মানি, আর জার্মানিরা বলতো আমি ইহুদি। একদিন এক তরুণ সাংবাদিক বললেন, আপনি সংক্ষেপে বলুন আপেক্ষিক তত্ত্বটা কী? আইনস্টাইন কৌতুক করে
বললেন, যখন একজন লোক কোনো সুন্দরীর সঙ্গে 1 ঘন্টা গল্প করে তখন তার মনে হয় যে সে 1 মিনিট বসে আছে, কিন্তু যখন তাকে কোনো গরম উনানের দ্বারে 1 মিনিট দাঁড় করিয়ে দেওয়া হয় তার মনে হয় সে যেন 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। মহান বিজ্ঞানী আইনস্টাইন যখন তার ফর্মের তুঙ্গে, এই সময় পারমাণবিক শক্তির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল। এই শক্তির ভয়াবহতা সকলেই উপলব্ধি করতে পারছিলেন। পরীক্ষায় জানা গেল পারমাণবিক শক্তি সৃষ্টির জন্য সবচেয়ে সুবিধাজনক ধাতু হলো ইউরেনিয়াম। আর এই ইউরেনিয়াম তখন একমাত্র পাওয়া যায় কঙ্গো উপত্যকায়। কঙ্গো বেলজিয়ামের অধিকারভুক্ত তখনকার সময় ছিল। বিজ্ঞানী মহল আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন, যদি জার্মানদের হাতে এই ইউরেনিয়াম পড়ে তাহলে তারা পারমাণবিক বোমা বানাতে মুহূর্তে মাত্র বিলম্ব করবে না। গোপনে সংবাদ পাওয়া যায় জার্মান বিজ্ঞানীরা নাকি জোর গবেষণা চালিয়ে যাচ্ছে। আইনস্টাইন উপলব্ধি করলেন তার সমীকরণ প্রমাণিত হতে চলেছে। সামান্য বরের রূপান্তরের মাধ্যমে পাওয়া যাচ্ছে অপরিমেয় শক্তি। আইনস্টাইন লিখেছেন, আমার জীবনকালে এই শক্তি পাওয়া যাবে ভাবতে পারিনি। এদিকে জার্মান বাহিনী দুর্বার গতিতে এগিয়ে চলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের বিজ্ঞানীরা উপলব্ধি করলেন যুদ্ধ জয় করতে গেলে অ্যাটম বোমার তৈরি করার প্রয়োজন আছে এবং তা জার্মানির আগেই তৈরি করতে হবে। সকলে সমবেতভাবে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে আবেদন জানালেন। যদিও এই আবেদনপত্র সই করেছিলেন আইনস্টাইন, আমেরিকায় পরমাণু বোমা তৈরির ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই তিনি জড়িত ছিলেন না। শেষ দিকে তিনি চেয়েছিলেন এই গবেষণা বন্ধ হোক। তিনি বিজ্ঞানী মার্কস বোনকে বলেন, পরমাণু বোমা তৈরির জন্য আবেদনপত্রে আমার সই করাটাই সবচেয়ে বড় ভুল। জাপানে অ্যাটম বোমা ফেলবার পর তার বিধ্বংসী রূপ দেখে বিচলিত আইনস্টাইন লিখেছিলেন, পারমাণবিক শক্তি মানব জীবনে খুব তাড়াতাড়ি আশীর্বাদ হয়ে দেখা দেবে সেরকম মনে হয় না। এই শক্তি মানব জাতির প্রকৃতি ভয়ের কারণ হয়তো পরোক্ষভাবে তা ভালোই করবে। ভয় পেয়ে মানব জাতি তাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা চালু করবে। ভয় ছাড়া মানুষ বোধহয় কখনোই শান্তির পথে অগ্রসর হতে পারবে না। 1950 সালে প্রকাশিত হলো তার নতুন তত্ত্ব, মহাকর্ষের সর্বজনীন তত্ত্ব। এত জটিল সেই তত্ত্ব খুব কম সংখ্যক মানুষই তা উপলব্ধি করতে পারলেন। যখন বিজ্ঞানীরা তাকে তার এই নতুন তত্ত্ব নিয়ে আলোচনা করতে বললেন, তিনি সকৌতুকে বললেন, 20 বছর পর এর আলোচনা করা যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে উঠেছে নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল। আইনস্টাইনকে আমন্ত্রণ জানানো হলো নতুন রাষ্ট্রের রাষ্ট্রপতি হবার জন্য। আইনস্টাইন জানালেন, প্রকৃতির তত্ত্ব কিছু বোঝালেও মানুষ রাজনীতির কিছুই বোঝেন না। তাছাড়া রাষ্ট্রপতির পদ শুধুমাত্র শোভাবর্ধনের জন্য। শোভা হলেও তার বিবেক যা মানতে পারবে না তাকে তিনি কখনোই সমর্থন করতে পারবেন না। জীবন শেষ হয়ে আসছিল। এই সময়ে ইংরেজ মনীষী বার্ট্রান্ড রাসেলের অনুরোধে বিশ্ব শান্তির জন্য খসড়া লিখতে আরম্ভ করলেন, কিন্তু শেষ করতে পারলেন না। 1955 সালের 18 এপ্রিল তার জীবন শেষ হলো। তার ইচ্ছা অনুসারে মৃতদেহটা পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। শোনা যায় পরীক্ষার জন্য তার ব্রেন কোনো গবেষণাগারে নিয়ে যাওয়া হয়েছিল। সে সম্বন্ধে আর কোনো তথ্য প্রকাশিত হয়নি। আইনস্টাইন একজন মহান বিজ্ঞানী, একজন মহান মানব। এই বিশ্বকে তিনি দেখিয়ে দিয়েছেন তার আবিষ্কার। অপরাজে একজন বিজ্ঞানী। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।